আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কনস্টিপেশন সম্পর্কে। কনস্টিপেশন কি, প্রধান কি কি কারণ কনস্টিপেশনের জন্য, আর কখন আপনি ডক্টরের সঙ্গে দেখা করবেন যদি আপনার কনস্টিপেশন থাকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি লাইফস্টাইল আপনাকে অবলম্বন করলে আপনার কনস্টিপেশন থেকে আপনি রেহাই পেতে পারেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো কনস্টিপেশনের কারণ কি? কনস্টিপেশন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কনস্টিপেশন কমন প্রবলেম। সেটা ছাড়াও অন্যান্য কারণেও কিন্তু কনস্টিপেশন হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে মেডিকেশন, ওষুধ। অনেক মেডিসিন আছে যেটা নিলে কনস্টিপেশন হয়। তার মধ্যে কমন মেডিসিন হচ্ছে আয়রন ট্যাবলেটস। অনেক ক্ষেত্রে আমরা এনিমিয়ার জন্য আয়রন ট্যাবলেট ব্যবহার করছি। তো আয়রন ট্যাবলেট নিলে অনেকেরই কিন্তু কনস্টিপেশন হয়। তো আয়রন ট্যাবলেটের বিভিন্ন ফর্মুলেশন আছে। তার মধ্যে দেখা গেছে যে ফেরাস সালফেট যে ফর্মুলেশন আছে সেটাতে কনস্টিপেশনের প্রিভ্যালেন্সটা অনেকটা বেশি। সেই তুলনায় যদি ফেরাস গ্লুকোনেট আপনি নিচ্ছেন এনিমিয়ার জন্য, সেটা তুলনামূলক কনস্টিপেশনের প্রবণতা অনেকটা কমে যায়। তো সেটা ডিপেন্ড করছে। আদারওয়াইজ আয়রন সাপ্লিমেন্টেশন ইউজুয়ালি কনস্টিপেশনের জন্য দায়ী। সেকেন্ড যেটা কমন মেডিকেশন যেটার জন্য কনস্টিপেশন হয় সেটা হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড বহুল প্রচলিত, আমরা মোটামুটি সবাই অ্যান্টাসিড নিই গ্যাসের সমস্যার জন্য, স্পেশালি লিকুইড অ্যান্টাসিড, ইভেন ট্যাবলেট বা ক্যাপসুলও। তো লিকুইড অ্যান্টাসিডে সাধারণত অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট থাকে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট দুটোই কিন্তু কনস্টিপেশন করতে পারে। তো তার জন্য যখনই আপনি অ্যান্টাসিড ব্যবহার করছেন চেষ্টা করবেন অ্যান্টাসিড যেন ডেইলি ব্যবহার না করেন, শুড নট বি হ্যাবিচুয়েটেড। অ্যান্ড সেকেন্ড, এটাতে যেন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট না থাকে। অনেক ক্ষেত্রে কোম্পানিজ কি করছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট যেহেতু এরা কনস্টিপেশন করছে এই দুটো এজেন্ট, এটার সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডও মিলিয়ে দিচ্ছে। ম্যাগনেসিয়াম সাধারণত একটু ডায়রিয়ার মতো করতে পারে। তো তার জন্য কনস্টিপেটিং এজেন্ট অ্যান্ড ডায়রিয়া এজেন্ট দুটো একসঙ্গে মেলানোর জন্য সাধারণত এই প্রবলেম থাকে না। তবুও ইট ইজ অলওয়েজ বেটার আপনি যখনই অ্যান্টাসিড ব্যবহার করছেন দেখবেন সেটাতে কি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে না ক্যালসিয়াম কার্বনেট আছে, কারণ এই দুটো থেকে কিন্তু কনস্টিপেশন আপনার হতে পারে। তো কমনলি আয়রন ট্যাবলেটে কনস্টিপেশন হয়, দেন অ্যান্টাসিডে বা আমরা অনেক ক্ষেত্রে যে বিভিন্ন ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল ক্রনিক্যালি ব্যবহার করছি সেটাতেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। তেমনই কোনো ব্লাড প্রেশার মেডিকেশন, ব্লাড প্রেশারের জন্য আমরা ব্লাড প্রেশার মেডিসিন ব্যবহার করছি, যেমন অ্যামলোডিপিন টাইপের ওষুধ বা সিলনিডিপিন ওরকম টাইপের ওষুধ, যেগুলোতে আমরা বলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো সেটা থেকেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। তো আপনি যদি অ্যামলোডিপিন টাইপের ওষুধ নিচ্ছেন, আপনার যদি কনস্টিপেশন হচ্ছে অ্যান্ড যেটা যদি ক্রনিক কনস্টিপেশন থাকে, ইজ প্রেফারেবল যে আপনি সেটা চেঞ্জ করে অন্য কোনো অ্যান্টি হাইপারটেনসিভ নিন ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ করার পর। তেমনই কিছু কার্ডিয়াক মেডিসিন যেমন স্ট্যাটিন আমরা ব্যবহার করি, স্ট্যাটিনও কিন্তু কনস্টিপেশন করতে পারে। তেমনই কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন আছে যেটা থেকে কনস্টিপেশন হতে পারে। তো কনস্টিপেশন অনেক মেডিসিন থেকেই হতে পারে। এগুলো হচ্ছে কমন কয়েকটা মেডিসিন যেটা থেকে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেকেন্ড হচ্ছে কিছু ডিজিজ, যেমন ডায়াবেটিক। যাদের ডায়াবেটিস আছে ওদের কিন্তু কনস্টিপেশন একটা কমন প্রবলেম আছে, কারণ ডায়াবেটিস হলে সাধারণত ডায়াবেটিস বিভিন্ন নার্ভ এফেক্ট করছে। হাত বা পায়ের যেমন নার্ভ এফেক্ট করছে, তেমন আমাদের কিন্তু ইন্টেস্টাইনেও নার্ভ আছে। ইন্টেস্টাইনের যে মোটিলিটি, যে মুভমেন্ট, যেটার জন্য স্টুল পাসাজ হয়, সেটা কিন্তু নার্ভের মাসেলের মুভমেন্টের দরকার আছে আমাদের ইন্টেস্টাইনে। আর সেই মাসেলের মুভমেন্ট কিন্তু নিয়ন্ত্রিত করছে মাসেলের আশেপাশে যে নার্ভ ফাইবারগুলো আছে পেটের। ডায়াবেটিসে কি হয়, শরীরে সব যত নার্ভ আছে সেটা এফেক্ট করছে। তো সেটা পেটের নার্ভকেও এফেক্ট করছে, ইন্টেস্টাইনের নার্ভকেও এফেক্ট করছে, যেটার জন্য কনস্টিপেশন ইজ ওয়ান অফ দ্য কমন সিমটম ইন ডায়াবেটিক। তো ডায়াবেটিস হলে কনস্টিপেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেকেন্ড হচ্ছে থাইরয়েডের যাদের সমস্যা আছে, স্পেশালি হাইপোথাইরয়েডিজম। থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম থাকলেও কনস্টিপেশনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তেমন কিছু নিউরোলজিক্যাল ডিজিজেও কনস্টিপেশনের সম্ভাবনা বেড়ে যায়। প্রেগনেন্সিতে কনস্টিপেশনের প্রবলেম অনেকটাই ত্বরান্বিত হয়। এগুলো হচ্ছে কয়েকটা কারণ যেটার পেছনে যেটা কনস্টিপেশন করতে পারে। তেমন কিছু ক্ষেত্রে there are some sinister causes, মানে কিছু খারাপ কারণেও কিন্তু কনস্টিপেশন হতে পারে, যেমন সাম কলোনিক কোনো গ্রোথ যদি থাকে সেটা থেকেও কনস্টিপেশন হতে পারে। স্পেশালি এল্ডারলি পার্সন যদি ক্রনিক কনস্টিপেশন থাকে বা রিসেন্ট চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট হয়, তার সঙ্গে যদি এনিমিয়া থাকে, এক্সেস ফ্যাটিগিবিলিটি থাকে, খুব দুর্বল লাগছে, তাহলে কিন্তু কোনো কলোনিক গ্রোথও হতে পারে। সেটার জন্য ডক্টরের পরামর্শ দরকার অ্যান্ড প্রপার ইনভেস্টিগেশনের দরকার। তো কনস্টিপেশনের অনেক কারণ আছে, কিছু সিম্পল কারণ আছে, কিছু কমপ্লিকেটেড কারণও আছে যেটার জন্য কনস্টিপেশন হয়। তো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কখন আপনি ডক্টরের সঙ্গে দেখা করবেন যদি আপনার কনস্টিপেশন থাকে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কি লাইফস্টাইল আপনি অবলম্বন করতে পারেন যেটা থেকে আপনি কনস্টিপেশন থেকে রেহাই পেতে
দিতে পারে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে স্লিপ বা ঘুম। ঘুম সম্পর্কে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, আমরা জানি ঘুম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু কনস্টিপেশনের জন্য কিন্তু ঘুমটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যখনই ঘুমোই প্রতি 90 মিনিটসে ঘুমের মধ্যে আমাদের কিন্তু বাওয়েল মুভমেন্ট হয়, সেটা ওপর থেকে নিচে পর্যন্ত হয়, মানে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে মুভমেন্ট হয়, যেটাতে স্টুল মুভমেন্টে সাহায্য করছে। তো তার জন্য যখনই আমরা সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের পায়খানার ব্রেক হয়। তো যখনই আমাদের ঘুমের ডিস্টারবেন্স হয়, স্পেশালি যারা শিফট ওয়ার্কার আছে, যারা দিনের বেলা ঘুমোচ্ছে রাত্রিবেলা কাজ করছে, ওদের কিন্তু বাওয়েল ডিস্টারবেন্স থাকে, কনস্টিপেশনের সমস্যা থাকে, কারণ স্লিপ ডিস্টারবেন্সের জন্য বাওয়েল মুভমেন্টও কিন্তু এফেক্টেড হয়। তো স্লিপ যেমন ইম্পর্টেন্ট অন্যান্য জিনিসের জন্য, ফর হেলথ বেনিফিট, ফর কনস্টিপেশনের জন্য সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তেমনই এক্সারসাইজও ইম্পর্টেন্ট। এক্সারসাইজ সম্পর্কে আমরা সবাই জানি যে এক্সারসাইজ হার্টের জন্য ভালো, ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে, সুগার ডিক্রিজ করতে সাহায্য করছে, কিন্তু কনস্টিপেশন প্রিভেনশনের জন্য কিন্তু এক্সারসাইজের রোল আছে। কারণ যখনই আমরা এক্সারসাইজ করছি, যে কোনো অ্যারোবিক এক্সারসাইজ যেমন হাঁটা বা সুইমিং বা জগিং, যে কোনো অ্যারোবিক এক্সারসাইজ বা সামান্য রেজিস্ট্যান্স এক্সারসাইজে কিন্তু আমাদের যে শুধু অঙ্গ প্রত্যঙ্গ আমরা নাড়াচ্ছি সেটা না, আমাদের যে অ্যাবডোমিনাল মাসল আছে সেটাও কিন্তু মুভমেন্ট হচ্ছে, আর সেটা থেকেই কিন্তু আমাদের স্টুল মুভমেন্ট হয় পেরিস্টলটিক মুভমেন্টের মাধ্যমে। তো তার জন্য অ্যারোবিক এক্সারসাইজ বা যে কোনো এক্সারসাইজ কিন্তু আপনার বাওয়েল মুভমেন্টের জন্য ইম্পর্টেন্ট। তেমনই এক্সারসাইজ করলে আমাদের, স্পেশালি যদি আমরা অ্যাবডোমিনাল মাসেলের এক্সারসাইজ করি, সেটা কিন্তু অ্যাবডোমিনাল মাসেল স্ট্রং করতে সাহায্য করছে, যেটা আমাদের ডিফিকেশনে বা স্টুল মুভমেন্টে সাহায্য করছে। তেমনই এক্সারসাইজ করলে আমাদের স্ট্রেস রিডাকশন হয়, সেটা আমরা সবাই জানি। অ্যান্ড স্ট্রেস কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে কনস্টিপেশন। আমরা যখন স্ট্রেসফুল থাকি আমরা অনেকেরই কিন্তু কনস্টিপেশন হয়। তো এই কয়েকগুলো মেকানিজমের মাধ্যমে কিন্তু এক্সারসাইজ কনস্টিপেশন প্রিভেন্ট করছে। তো স্লিপ ইম্পর্টেন্ট, তেমনই এক্সারসাইজ ইম্পর্টেন্ট, তেমনই আমাদের অ্যাডিকুয়েট জল নিতে হবে। আমাদের মোটামুটি সবারই ধারণা আছে যে অ্যাডিকুয়েট জল আমরা নেবো, 2 to 3 লিটার্স পার ডে জল নিলে কনস্টিপেশনের সমস্যা অনেকটা কমে যায়। কিন্তু শুধু জল নিলে কিন্তু চলবে না, কারণ আমরা যে জলটা নিচ্ছি তার মধ্যে 95% জল কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত থেকে অ্যাবজর্ব হয়ে যায়। মাত্র 5% জল যেটা আমরা খাচ্ছি সেটাই কিন্তু লার্জ ইন্টেস্টাইন বা কোলনে যায়, আর কোলন থেকে কিন্তু আমাদের স্টুল বাল্ক তৈরি হয়। তো শুধু জল খেলে কিন্তু লিটার জল খেলে আপনার যে স্টুল ভালো হবে সেটা না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জলের সঙ্গে অ্যাডিকুয়েট জল তো আপনি খাবেনই, তার সঙ্গে আপনাকে কিন্তু ফাইবার নিতে হবে। আমরা বিশদ আলোচনা করব কিভাবে আপনি আপনাদের খাবারে ফাইবার ইনক্রিজ করতে পারেন সাবসিকুয়েন্ট ভিডিওতে। তো ঘুম খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ ইম্পর্টেন্ট, তেমনি জল নেওয়াটাই ইম্পর্টেন্ট, ফাইবার সাপ্লিমেন্টেশন ইম্পর্টেন্ট। আর আরও কিছু আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যেমন আমরা যখনই খাবার খাই, স্পেশালি ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার, যে কোনো মেজর মিল, আমাদের ইন্টেস্টাইন কিন্তু খাবারের প্রতি খুব সেন্সিটিভ। যখনই আমরা খাবারের জন্য আমাদের স্টমাক ডিস্টেন্ড হয়, এই স্টমাক ডিস্টেনশনের জন্য কিন্তু আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনকে সিগন্যাল দেয় যে তোমার মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে, যে স্টুল আছে, সেটা তুমি এক্সপেল করো। কারণ আমাদের যে খাবার যেটা নিচ্ছি সেটা জায়গা করার জন্য যে অলরেডি যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেটা এক্সপেল করলেই তখন গিয়ে আমরা যেটা খাবার নিচ্ছি সেটার জায়গা হবে। তো সেটাকে বলা হয় গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। তার মানে হচ্ছে যখনই আমরা খাবার খাই আমাদের বাওয়াল কিন্তু সেন্সিটিভ হয়ে যায় আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট আছে, যে স্টুল আছে, সেটা এক্সপেল করতে। তো সেটাই আমরা যদি মাথায় রাখি যে খাবার পর আমাদের একটা টেন্ডেন্সি থাকে টয়লেটে যাওয়ার। তো সেটা যদি আমরা উইথহেল্ড করছি, এটা যদি আমরা প্রিভেন্ট করছি, তখনই কিন্তু আমাদের বডিতে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ আমাদের বডি কনফিউজ হয়ে যায়। আমাদের গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স চাইছে যে আমাদের স্টুলকে এক্সক্রিট করতে, কিন্তু আমরা সেটা ভলেন্টারি উইথহেল্ড করছি, আমরা চাইছি না সেটা করতে। কারণ যে কোনো কারণে হয়তোবা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট জায়গা নেই বা আমরা বিজি আছি, আমরা উইথহেল্ড করছি, আর সেটা থেকে কিন্তু লং রানে কনস্টিপেশন হতে পারে। তো যখনই আপনার বেগ হচ্ছে আপনি উইথহেল্ড করবেন না, স্পেশালি আর্লি মর্নিং অ্যান্ড স্পেশালি খাওয়ার পর যখনই আপনার পায়খানার বেগ হচ্ছে, উইথহেল্ড না করে আপনি টয়লেটে যান, সেটা আপনার কনস্টিপেশনকে প্রিভেন্ট করতে সাহায্য করবে। তো এগুলো হচ্ছে কয়েকটা লাইফস্টাইল চেঞ্জেস যেটা করলে আপনার কনস্টিপেশন প্রিভেনশনে অনেকটা সাহায্য করবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কি ডায়েটারি ফাইবারের রোল কি আছে কনস্টিপেশন প্রিভেনশনে অ্যান্ড ট্রিটমেন্টে, অ্যান্ড আপনি কিভাবে পায়খানায় বসছেন, টয়লেট সিটে বসছেন, সেটা আপনি কি ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করছেন না ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছেন, সেটাও কিন্তু আপনার কনস্টিপেশনের উপর ইম্পর্ট্যান্ট
ইনফ্লুয়েন্স রাখছে। তো আশা করছি এই ভিডিওগুলো আপনাকে সাহায্য করছে, অ্যান্ড আপনি ভিডিও আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন, অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং।